হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের ক্লাসটা কি ওরিয়েন্টেড। ইয়েস, পিএসসি ক্লার্কশিপ। এই পিএসসি ক্লার্কশিপ এক্সামের কথা মাথায় রেখে আজ থেকে আমরা ক্লার্কশিপের এক্সামেরও ম্যাথও প্র্যাকটিস করব। আজকের সেট 1 এই ক্লাসগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে বলে আশা রাখছি। প্রত্যেকে ক্লাসে একটি করে লাইক দিয়ে ক্লাসের অ্যাটেন্ডেন্স জানাও। চলো আজকের সেশনটি স্টার্ট করা যাক। কোশ্চেন নাম্বার 1 দেখো, 80% এর 20% এর 50% এর 600 টাকা, এটা কত? তাহলে এই যে কোশ্চেনটা রয়েছে এটা সিম্পলি একটা ক্যালকুলেশন করতে হবে। সেটা কি? এখানে এই যে এর লেখাগুলো রয়েছে, আমরা জানি এর মানে কি? এর মানে ডিনোটস করে যেটাকে বলা হয় গুণ, রাইট? এই এর এটাকে আমরা ইংলিশে বলে থাকি অফ। আমি যখন তোমাদের বডমাসের অঙ্ক করাবো, BODMAS, এই বডমাসের অঙ্ক করানোর সময় তোমাদের এই অফের অ্যাপ্লিকেশন আমি দেখাবো। যেটাকে আমরা বাংলায় বলছি এর, সেটাকে আমরা ইংলিশে বলি অফ। এটা ডিনোটস করে জাস্ট এই মাল্টিপেল, অর্থাৎ এই গুণ চিহ্নটাকে ডিনোটস করা হয়, রাইট? তাহলে এখানে যে জায়গাগুলোতে এর লেখা রয়েছে, তুমি যদি এই জায়গাগুলোতে গুণ চিহ্ন বসিয়ে দাও, আর আমি তোমাদের বলেছি যে কোনো কিছুর পার্সেন্টেজ মানে ডিনোটস করে কি, সেটাকে যদি তুমি ফ্যাক্টরাইজেশনে ফ্র্যাকশন ভ্যালুতে ভাঙতে চাও তাহলে কি করবে? জাস্ট সেটাকে ডিভাইড বাই 100 করে দেবে। অর্থাৎ X% মানে কি? X/100। তাহলে এখানে দেখো 20%, 50%, এটাকে জাস্ট তুমি ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করো আর এরগুলোতে তুমি মাল্টিপল দাও, দেন গেট ইউর অ্যান্সার। চলো দেখো, 80 এর গুণ চিহ্ন দেব, 20% কী লিখব? 20/100। এর কী চিহ্ন দেবো? ইন্টু 50%, 50/100। এটার জন্য আরেকটা গুণ চিহ্ন, আর 600 যেমন আছে লিখে দিলাম। জাস্ট এটাকে ক্যালকুলেশন করব। দেখো এখানে 50, এটাকে তোমার 100 2 দিয়ে যাবে। এটা দেখো 20, এটা 100, এটা 5 দিয়ে যাবে। আর এই 5 আর দুগুণে 10, এই 10 8-এ হবে তোমার 80, অর্থাৎ 8 গুণ 600। আমি জানি 8 গুণ 6 হয় 48, আর দুটো শূন্যর জন্য আরও দুটো শূন্য বসবে, অর্থাৎ 4800। এটা তোমার উত্তর হবে। বোঝা গেল? তাহলে 80 লিখলাম, জাস্ট এর চিহ্নগুলোকে আমি গুণ চিহ্ন বসালাম। আর কোনো কিছুর পার্সেন্টেজকে আমরা যখন ফ্র্যাকশনে কনভার্ট করব তখন সেটা ডিনোটস করবে সেটা ডিভাইড বাই 100। তাহলে এখানে 20% যেটাকে লিখলাম 20/100, 50%কে 50/100, আর 600 যেরকম ছিল সেটাকে লিখে দিলাম। দেখো এটাকে কাটাকাটি করো, তোমার উত্তর হবে 8 6 48, আর দুটো শূন্য 4800। কোথায়? অপশান সি। বোঝা গেল? দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, A/B 2/3, B/C = 3/4, C/D = 4/5 হলে A/B/C/D কত? দেখো এই যে কোশ্চেন্সটা তোমাদের সামনে আমি রেখেছি, এই কোশ্চেন্সটা হচ্ছে রেশিও এবং প্রপোর্শনের একটা খুব ফেমাস কোশ্চেন্স। মেনলি এটা অনেকবার প্রিভিয়াস ইয়ারে এসেওছে। দেখো আমরা রেশিও প্রপোর্শনে যখন A, B, C, D এদের আলাদাভাবে ভ্যালুগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আমরা A, B, C, D এদের ভ্যালুটা কী করে পাবো? প্রথমে আমরা যেটা করব সেটা বেসিক ফরম্যাটে করব। দেখো এটাকে ধরো A, এখানে লিখলাম B, এটাকে লিখলাম C, আর এখানে লিখলাম D। দেখো প্রথম যে ডাটাটা আছে সেটা হচ্ছে A আর B এর। তাহলে A এর ভ্যালু কোনটা? প্রথমের জন্য প্রথমেরটা। B এর ভ্যালু কোনটা? সেকেন্ডের জন্য সেকেন্ডেরটা। বোঝা গেল? তাহলে A এর ভ্যালু কত হবে? 2, B এর ভ্যালু কত হবে? 3। জাস্ট ভ্যালুটাকে আমরা পুট করব। তাহলে A কে লেখো 2 আর B কে লেখো 3। কিসে আসে? রেশিওতে। তাহলে রেশিও দাও। দেখো এটা ছিল প্রথম ডাটা। তাহলে আমরা এই যে সিরিজটা করলাম এটা ফার্স্ট সিরিজে দিলাম। দেখো B/C আছে 3/4, এটা কি ডাটা? সেকেন্ড ডাটা। এখানে B এর তাহলে কোন ভ্যালুটা হবে? বলবে 3 হবে। C এর কোন ভ্যালুটা হবে? বলবে 4 হবে। তাহলে সেকেন্ড সিরিজটা আমরা যখন করব তখন B আর C কে তার ঘরে আমরা বসিয়ে দেবো। তাহলে B দেখো কোথায় আছে? আমার এখানে। তাহলে B কে লিখবো আমরা কত? 3, আর C কে লিখবো কত? 4। বোঝা গেল? রেশিও আছে, রেশিও দিলাম। দেখো 3 নাম্বার যে ডাটাটা আছে যেখানে বলা হচ্ছে C/D 4/5, তাহলে C এর ভ্যালুটা কত হবে? 4 হবে। D এর ভ্যালুটা কত হবে? 5 হবে। বোঝা গেল? তাহলে 3 নাম্বার সিরিজটি আমরা কি করব? C আর D এর ভ্যালুটা পুট করব। দেখো C তো এখানে আছে, 3 নাম্বার সিরিজটা এখানে। তাহলে আমি C কে কত লিখব? বলবো 4। D কে কত লিখব? বলবে 5।
বোঝা গেল? জাস্ট এটাকে রেশিও দিলাম। এবার আমরা যখন ফরম্যাটে এই জায়গাটাকে আনতে পারবো, আমাদের এর পরের যে নেক্সট স্টেপটা হবে সেটা কি, এই জায়গাটায় আমরা রেশিও দেব। এইখানে সি আর ডি এদের ভ্যালুটা কত হবে জানো? জাস্ট এর যে আগের নাম্বারটা রয়েছে আমরা সেই নাম্বারটা এখানে বসিয়ে জাস্ট ফিল আপ করে দেবো। তাহলে তুমি বলো সি এর ভ্যালুটা কত হবে? বলবে আগে তো 3 রয়েছে, তাহলে এখানে 3 বসিয়ে দাও। এখানে 3। আচ্ছা, এখানে যদি 3 হয় তাহলে ডিকে কত করবে? বলবে খুব ইজি, কারণ ডি এর ভ্যালুটা সি এর আগের ভ্যালুটাই হবে। তাহলে এখানেও কত বসাবো? 3। তাহলে সেকেন্ড সিরিজটা বলো তো, এখানে কত বসবে? বলবে এখানে যদি 3 থাকে তাহলে তার আগের ভ্যালুটাও হবে 3, আর এখানে যেহেতু 4 আছে তাহলে এর পরের ভ্যালুটা 4 দিয়েই ফিল আপ হবে। বোঝা গেল? এবার আমরা 3 নাম্বার সিরিজটা ফিল আপ করবো। দেখো খুব ইজি, দুটো ঘরে এ আর বি এর ভ্যালু হয়ে যাবে 4 আর 4। জাস্ট আমরা এটাকে কি করব? গুণ করব। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু পাবো, এ, বি, সি আর ডি এর। তাহলে দেখো আমি যদি গুণ করতাম কি হতো? দেখো 4 3 12, 12 দুগুণে 24। বলো হ্যাঁ। 4 3 12, 12 3 36, এটা পেলাম বি এর। 4 4 16, 16 গুণ 3 কত হবে? 48। আর 5 4 20, 20 3 60, কোথায় হবে? 60। বোঝা গেল? এবার এই যে ভ্যালুটা আমি যদি কাটতে চাইতাম, এটা কাটা যেত। দেখো এটা 2 দিয়েও যাবে, এটা 3 দিয়েও যাবে, কিন্তু আমি এখানে কোনো কাটাকাটি করিনি। আমি ডাইরেক্ট দেখো এই ফরম্যাটেই তোমাদের অ্যান্সারটা রেখেছি। এখানে দেখো অনেক সময় এইভাবেও তোমাদের অ্যান্সারটা থাকে, অনেক সময় রেশিওতে তোমার ছোট করেও ভ্যালুটা দেওয়া থাকে। তাহলে এখানে ধরো 24, 36, 48 আর 60, এটা কোন অপশানে আছে একটু ভালো করে দেখো। 24, 36, 48 এবং 60 এটা কিন্তু অপশান বিতে আছে। এবার এটা হলো তোমার একদম বেসিক ফরম্যাট। দেখো এই যে ভ্যালুগুলো আমরা পেয়েছিলাম এটাকে আমরা রেশিওতে কিন্তু আরও ছোট করতে পারতাম, কিন্তু আমি তোমাদের জন্য জাস্ট এটাকেই রেখেছি, তাই উত্তর করলাম অপশান নাম্বার বি। এবার এই যে কোশ্চেনটা তুমি দেখলে, এটার এক্সাম অ্যাপ্রোচ কী হওয়া উচিত ছিল? এক্সাম অ্যাপ্রোচটা দেখে রাখো। এটা জাস্ট 5 সেকেন্ডের একটা ম্যাথ ছিল। কিভাবে করবে সলিউশন? দেখো আমাদের প্রথম ডাটা ছিল a:b, যার ভ্যালুটা কত? 2:3। আমাদেরকে অপশানগুলো কী জন্য দেওয়া হয়েছে? আমাদের সুবিধার জন্য। তাহলে আমি অপশান টেস্ট একবার করে দেখি এটা কত দূর কী করা যায়। দেখো এ আর বি প্রথমে আছে, তাহলে এরা যে অপশানে রয়েছে প্রথমেরটা হবে এ, তারপর বি, তারপর সি, তারপর ডি। অর্থাৎ এইভাবে যে অপশানগুলো রয়েছে প্রথমেরটা বলবে এ, সেকেন্ডেরটা বি, 3 নাম্বারটা সি, 4 নাম্বারটা ডি। বোঝা গেল? তাহলে আমি কিভাবে এর অ্যাপ্লিকেশন করব দেখো। প্রথম ডাটাতে বলছে এ রেশিও বি, যেটা কিনা 2:3। দেখো অপশান এটা আমি যদি কাটাকাটি করতাম, দেখো 36 আর 24কে দেখবো। কেন বলো তো? কারণ আমি এ আর বিকে নিয়ে দেখছি। তাহলে 36 আর 24 কত দিয়ে যায়? বলবে 12 দিয়ে যায়। দেখো 12 3 36 আর 12 2 24। তাহলে রেশিওটা বলেছিল 2:3 হওয়া উচিত, কিন্তু এখানে সেটা কত করেছে? এখানে সেটা কিন্তু করেছে 3:2। তাহলে আমার ইকুয়েশন তো এখানে মিলল না। আমার হতেও তো 2:3, এখানে হয়েছে 3:2। তাহলে অপশানে এটা কিন্তু উত্তর হতো না। বোঝা গেল? দেখো অপশান নাম্বার বিতে যদি আসতে 24 আছে আর 36 আছে, তাহলে এটা 12 2 24, 12 3 36, অর্থাৎ 2:3। যেই দেখছো 2:3 এটা কিন্তু উত্তর করে দিও না, তুমি ধরে নেবে যে এটা উত্তর হতে পারে। এবার আমি যখন অপশান নাম্বার সিতে আসবো তখন দেখো এখানে আছে 48, এখানে আছে 60। এটা কত দিয়ে যাবে? দেখো এটা যাবে তোমার 12 দিয়ে। দেখো 12 4 48 আর 12 5 60। দেখো এটা হচ্ছে 4:5, কিন্তু এখানে কত বলেছিল? 2:3। তাহলে অপশান নাম্বার সি এটা কী জন্য অপশানে রয়েছে? কাটো একে। আর অপশান ডিতে তো নান আছে, তো আমি নানে এই মুহূর্তে যাব না, যেহেতু আমার কাছে অপশান বিতে একটা ক্রিয়েট হয়েছে। এবার চলো বি:সি কত বলেছিল? দেখো 3:4। দেখো এই অপশানটাই বেঁচে রইলো, যখন তোমার এটাই উত্তর হয়ে যেত। তবু তোমাকে আমি প্রুভ করব। 36 আর 48কে তুমি যদি ধরো তাহলে দেখো এটা বি আর এটা সি। এখন দেখো 12 3 36 আর 12 4 48, অর্থাৎ 3:4 ক্রিয়েট হয়ে গেছে। 3 নম্বরে বলেছিল C:D এর ভ্যালুটা নাকি 4:5। তাহলে এখন যদি তুমি এটা 3 আর এটা 4, এই 48 আর 60কে ধরে ক্যালকুলেশন করো, তাহলেই তুমি পেয়ে যাবে। দেখো এটা 12 4 48 আর 12 5 60, অর্থাৎ 4:5। এটা কিন্তু C:D এই অপশানটা ক্রিয়েট হলো। তাহলে আমি বলতে পারবো যে এ বি সি ডি এদের যে রেশিওটা আমি কি করে পেলাম? জাস্ট অপশান টেস্ট করে পেলাম, যেটা হার্ডলি তোমার এক্সামে টাইম লাগা উচিত উইদিন 5 সেকেন্ড। রাইট? চলো মুভ করব নেক্সট কোশ্চেনে। কি বলা হচ্ছে? 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যেটা 315 দ্বারা বিভাজ্য? দেখো এখানে এই যে অপশানগুলো রয়েছে এদের মধ্যেই সেটা উত্তর হবে, যেটা এই 315 দ্বারা বিভাজ্য হবে, যেটা ডিভিজিবিলিটি বলি আমরা।
দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা সবাই জানি। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেমন হয় একটা নয়, তাহলে তুমি বলো যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে তুমি কটা নয় বলবে? বলবে 5টা নয়। তাহলে তুমি 5টা নয় এখানে লেখো, 1 2 3 4 5। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে 5 অঙ্কের কোন যে বৃহত্তম নাম্বারটা যেটা তোমার এই 315 দ্বারা ডিভিসিবিলিটি হবে, মানে বিভাজ্য হবে। দেখো আমি 5টা নয় লিখলাম, একে আমি এবার 315 দিয়ে যদি ভাগ করতাম তাহলে কি হতো? দেখো আমি একে 315 দিয়ে ভাগ করছি, এটা নিশ্চয়ই 3 দিয়ে যদি হয় 3 15 45 আর 3 তিরিকে 9। দেখো আমি অনেকটা এর রেঞ্জের কাছে পৌঁছে গেছি, তাহলে এটা 3 দিয়ে গেল, কত হবে? 3 15 45 আর 3 তিরিকে 9, বোঝা গেল। দেখো 5 আর 4 9, আর 4 কত দিলে 9, কত দিলে 5, তাহলে 5 4 এখানে রইল, এই 9টা এবার নামলো। এবার দেখো এটা কত দিয়ে যাবে? দেখো 2 3 6 হয়, তাহলে আমরা 2-এর ঘর দিয়ে তো খাওয়াতে পারবো না একে, তাহলে আমরা কত দিয়ে যাব? বলবে 1 দিয়ে খাওয়াবো। তাহলে 315কে আমরা 1 দিয়েই কিন্তু গুণ করব, তাহলে এটা হতো 315, বোঝা গেল। জাস্ট ভাগ করছি আর কিচ্ছু করিনি। 5 9 4 আর এটা হচ্ছে 3। এবার এই যে 9টা এটা এখানে বসে গেল, বোঝা গেল। আর এটা তোমার 2, তাহলে 2 3 4 9, এটা কত দিয়ে যাবে? এটা দেখো যদি আমি 7 দিয়ে ভাগ করতাম তাহলে কত হবে? 7 5 35-এর 5, হাতে থাকবে 3, 7 1 7 আর 3 10-এর 0, হাতে রইলো 1, 7 3 21 আর 1 22। দেখো এর কাছাকাছি রেঞ্জে আমি পৌঁছে গেছি। তাহলে এটা তো পুরো ভাগ গেল না, তাহলে এখানে রিমাইন্ডার রইল, অর্থাৎ অবশিষ্ট রইল, কত রইল? দেখো এদের বিয়োগফলটাই অবশিষ্ট, যেটা 4 4 এবং 1, বলো হ্যাঁ। তাহলে আমাদের প্রশ্নে বলেছিল যে 5 অঙ্কের একটা গ্রেটেস্ট নাম্বার যেটা কিনা 315 দ্বারা ডিভিসিবিলিটি। তাহলে আমি যদি তোমাকে কোশ্চেন করি যে এই 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা যেটা তো 5টা নয়, এখান থেকে তুমি যদি এই যে নাম্বারটা এটাকে যদি তুমি মাইনাস করো তাহলে সেই নাম্বারটা পাবে যেটা 315 দ্বারা বিভাজ্য, বোঝা গেল। তাহলে তুমি এই যে 5টা নয় রয়েছে এখান থেকে তুমি এই 144 যে রিমাইন্ডারটা রইল এটাকে জাস্ট মাইনাস করো, তাহলে কত উত্তর হতো? এখানে দেখো 5 হবে, এটাও 5 হবে, এটা 8 হবে, এখানে 9 আর 9 হবে, অর্থাৎ 998555 কোন অপশানটা আছে একটু ভালো করে দেখবে, এগুলো খুব নিয়ারেস্ট অপশান। দেখো 998555 অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বোঝা গেল। তাহলে এই যে অঙ্কটা ছিল এই অঙ্কটা এক্সামে তোমার কিভাবে করা উচিত আমি সেই অ্যাপ্রোচ তোমাদের এবার দেবো। দেখো এই যে 315 যে সংখ্যাটা বলা হয়েছে এই 315 সংখ্যাটাকেই আমি যদি দেখতাম যে এটা কত দিয়ে ডিভিসিবিলিটি যেতে পারে তাহলে অঙ্কটা ব্যাস 5 সেকেন্ডে হয়ে যেত। কিভাবে? দেখো আমরা যখন বলি যে 3 বা 9, আমি তোমাদের ডিভিসিবিলিটির যখন ক্লাস দেবো তখন তোমাদের ডিটেলসের অ্যানালাইসিস করব। জাস্ট এখানে আমি এই অঙ্কটার যতটা অ্যাপ্রোচ দিতে পারি এই ম্যাথটাই সলিউশন দিচ্ছি। দেখো দেখো 3 বা 9 দিয়ে যদি কোনো সংখ্যাকে আমরা বলি ডিভিসিবিলিটি করব তাহলে তার সিস্টেম হচ্ছে জাস্ট ডিজিট সাম। অর্থাৎ আমি যদি তোমাকে এখন বলি যে 729 এটা কি 3 বা 9 দ্বারা বিভাজ্য, তখন তো আমরা কি করব? জাস্ট এই ভ্যালুগুলোকে যোগ করব। দেখো 7 আর 2 যোগ করলে 9 হয়, আর এখানে যে 9 দুটো 9 যোগ করলে 18, এই 18 যদি 3 বা 9 দিয়ে ভাগ যায় তাহলে আমরা বলবো যে এই পুরো সংখ্যাটা 3 অথবা 9 দ্বারা ডিভিসেবল, বোঝা গেল। এবার আমরা এটাকে আরও শর্টে কী করে করতে পারি? দেখো আমরা তো যোগ করে সেই 9-এরই একটা গুণিতক পাচ্ছি, তাই আমরা যেখানে 9 পাবো সেটাকে কেটে দেবো, বোঝা গেল। তাহলে আমি যদি তখন বললাম তোমাকে যে 729টা দেখো তো 3 বা 9 দ্বারা ডিভিসেবল কিনা, তখন আমরা কি করব? এই 9টাকে প্রথমে কেটে দেবো। এবার দেখো রইল কে 7 আর 2, তুমি 7 আর 2 যোগ যখনই করছো দেখো 9 পাচ্ছ, তুমি আবার কেটে দাও। সুতরাং এটা 9 দ্বারা ডিভিসেবল, বোঝা গেল। তাহলে আমি এবার যদি এটাকে অপশান টেস্ট করতাম কিভাবে করব? দেখো এই যে নাম্বারটা রয়েছে 315, ভালো করে দেখো তো এর ইউনিট ডিজিট করলে কত হচ্ছে? বলবে 5 আর 3 8 আর 1 9। তাহলে আমি একটু আগেই বললাম যে ডিজিট সাম করে যদি সেটা 9 দিয়ে বিভাজ্যতা হয় তাহলে পুরো নাম্বারটাই 9 দ্বারা ডিভিসিবল। সুতরাং এই 315 নাম্বারটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে অপশানে যেটা উত্তর হবে সেটা 9-এরই একটা গুণিতক হবে, অর্থাৎ সেটা 9 দ্বারা বিভাজ্য হবে, বলো হ্যাঁ। চলে এসো অপশান টেস্ট করব। দেখো একটু আগেই বললাম যে যেখানে 9 পাবো আমরা সেগুলোকে কেটে দেবো, তাহলে আমাদের ক্যালকুলেশনটা আরও ফাস্ট হবে। দেখো এখানে অপশান এটাকে আমি যদি টেস্ট করি তাহলে দুটো 9কে প্রথমে কাটবো, রইলকে 8 5 আর 4। 8 আর 5-এ তুমি যোগ করো, 8 আর 5-এ 13, 13-র সাথে 4 যোগ করো, হবে কত? 17। দেখো 17 তো 9 দিয়ে ভাগ যায় না, তাহলে এই সংখ্যাটা
9 দ্বারা ডিভিজিবল না, সুতরাং এটা 315 দ্বারাও ডিভিজিবল না। এসো অপশন নাম্বার বিতে। দেখো এখানে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, কি কেমন লাগলো? চারটে নয় তো বাদ চলে গেল, কে রইল? 7। 7 কি 9 দিয়ে ভাগ যায়? বলবে না। তাহলে অপশন বিটা কী জন্য রয়েছে? কাটো একে। এবার এসো অপশন নাম্বার সিতে। দেখো এখানে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, কেটে গেল, রইল কে? 2। 2 কি 9 দ্বারা ভাগ যায়? বলবে না। তাহলে একে কাটো। কোনটা অপশন? অপশন নাম্বার ডি। বোঝা গেল? দুটো নয় রয়েছে, দুটো নয় তুমি যদি কেটেও দিতে তাহলে 8, 5 আর 5, 5 5 10 আর 8 যোগ করলে 18, 9 দ্বারা ডিভিসেবল, অর্থাৎ এই পুরো সংখ্যাটাও 9 দ্বারা ডিভিসেবল, সুতরাং এটা 315 দ্বারাও বিভাজ্য। বোঝা গেল? মুভ করব নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 4। এই যে কোশ্চেনটা দেখছো এটা হচ্ছে পাই চার্টের একটা ম্যাথ। মেনলি আমি পাই চার্টের যখন ম্যাথ করাবো তখন তোমাদের এর যে আরও যে আলাদা আলাদা কনসেপ্টগুলো আছে সেগুলোও দেবো। এখানে জাস্ট তোমাদের একটা অঙ্ক রেখেছি এই পাই চার্ট থেকে। দেখো কোশ্চেনটা কি দেওয়া হয়েছে, বলছে বিদ্যালয়ে দেখো বলা হচ্ছে কি যে বিদ্যালয়ে মোট 7200 জন যদি ছাত্র থাকে তাহলে বিজ্ঞান এবং ভূগোল বিভাগে মোট ছাত্র সংখ্যা কত? তুমি যখন এই কোশ্চেনটা প্রথম পাবে তোমাকে এর একটা বেসিক আইডিয়া রাখতে হবে। সেটা কি? আমরা প্রত্যেকেই জানি যে এক সমকোণ সমান কত ডিগ্রি? বলবে 90 ডিগ্রি, তাই না? এবার তুমি একটা জিনিস ভেবে বলো তো, এটা ধরে নাও একটা বৃত্ত, এটা একটা কি বৃত্ত, যার এটা ধরে নাও সেন্টার। আচ্ছা আমি যদি একে 4টে ইকুয়ালি পোর্শনে ডিভাইড করতাম তাহলে কীরকম হতো পিকচারটা? ঠিক এইরকম না? দেখো এগুলো সব এক একটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল ডিনোটস করছে। তাহলে এখানে টোটাল কটা 90 ডিগ্রি পাবে? বলবে একটা পাবো, দুটো পাবো, তিনটে পাবো, চারটে পাবো। অর্থাৎ আমরা বলতে পারবো যে এই পুরো সার্কেলটাতে আমরা টোটাল ডিগ্রি কত পাবো? না 90 যদি একটা সমকোণে পাই তাহলে 4টে 90, অর্থাৎ 90 গুণ 4 360 ডিগ্রি। এটাই হচ্ছে এই অঙ্কটার টুইস্ট। বোঝা গেল? তাহলে আমাদের কাছে এখানে কি দেওয়া হয়েছে? সার্কেল, কোনো পার্সেন্টেজ কিন্তু দেওয়া হয়নি। পার্সেন্টেজ হলে আমরা কিন্তু 100-এ যাব। আমি পাই চার্টে যখন ক্লাস দেবো তখন আরও ডিটেলসের অ্যানালাইসিস করব। এখানে যেহেতু আমরা পার্সেন্টেজ নেই তার জন্য আমরা এটাকে ডিগ্রিতে ডিনোটস করলাম। বোঝা গেল? তাহলে আমি যদি ডিগ্রিতে ডিনোটস করি তাহলে পুরোটা মিলিয়ে কত ডিগ্রি হচ্ছে আমাকে সেটা প্রথম দেখতে হবে। তাহলে চলো ভ্যালুগুলো একটু যোগ করি। দেখো এখানে অঙ্কের একটা বিভাগ দিয়েছে, ভূগোলের একটা সেকশন দিয়েছে, ইংলিশের একটা সেকশন দিয়েছে, আর সায়েন্সের একটা সেকশন দিয়েছে। এবার এগুলো কি ডিনোটস করতে জানো? প্রত্যেকটা আলাদা আলাদা এই ক্লাসগুলোকে ডিনোটস করছে। অর্থাৎ সায়েন্সের ক্লাস আছে, ইংরেজির ক্লাস আছে, জিওগ্রাফি আছে, ম্যাথামেটিক্সের আছে। বোঝা গেল? আমি কি বললাম যে পুরো সেক্টরটা যোগ করলে আমরা কত ডিগ্রি পাবো? বলবে 360 ডিগ্রি। তাহলে আমি এটাকে যদি যোগ করি কত হয় দেখো। দেখো 90 আর 100 যদি যোগ করতাম হতো 190, তার সাথে 20 যোগ কত হতো? 210। 210 প্লাস 150। আচ্ছা শূন্যগুলো সরিয়ে দাও। 210 আর 150 ওরেল ক্যালকুলেশন করব। শূন্যগুলোকে কিছুক্ষণের জন্য সরিয়ে দাও। আচ্ছা 21 আর 15 যোগ করলে কত হয়? 36। শূন্যটা বসিয়ে দাও, কত হবে? 360। 360 ডিগ্রি টোটাল আমি পেয়ে গেছি এখান থেকে। যেটা এখানে কিন্তু বলা হয়েছে যে 7200 জন ছাত্র। তাহলে আমি টোটাল সার্কেলটাতে পেলাম 360 ডিগ্রি, যেটা এখানে ডিনোটস করছে নাম্বার অফ স্টুডেন্টস। টোটাল কত? 7200। আমাকে ফার্স্ট ইকুয়াল করতে হবে যে 360 ডিগ্রি ডিনোটস করছে 7200-কে। তাহলে এটা আমি যদি করতাম এখান থেকে কি পাবো? দেখো 360 ডিগ্রি সমান 7200। এখান থেকে আমি 1 ডিগ্রির ভ্যালুটা বের করব। 1 ডিগ্রির ভ্যালু কি করে পারবো? দেখো এখান থেকে আমরা ছোট সংখ্যায় আসছি। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই রকম জায়গাগুলোতে আমরা হয় সেখানে গুণ করব, আয়দার ভাগ করব। বোঝা গেল? তাহলে আমি বলেছিলাম যে বড় নাম্বার থেকে তুমি যখন ছোট নাম্বারে আসবে তখন তোমাকে সেখানে ভাগ করতে হবে। এটা যদি উল্টো হতো, ছোটোর থেকে বড়ই আসবো, তখন কিন্তু আমরা গুণ আকারে আসতাম। বোঝা গেল? তাহলে এখানে 360, একে আমি 1 বানাবো। তুমিই বলো 360-কে 1 কী করে বানানো যায়? বলবে 360-কে যদি আমি 360 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 1 হয়। আচ্ছা ভ্যালুটাকে একটু ছোট করতে পারি না? বলো হ্যাঁ করবো। 0 0 কাটো। তাহলে দেখো 36-এর ভ্যালু হচ্ছে 720। তাহলে 1 ডিগ্রির কত ভ্যালু হবে? বলবে 36 দুগুণে 72 আর একটা শূন্য নামিয়ে দাও। কারণ একে 36 দিয়ে ভাগ করে 1 পেয়েছি, তাই একেও আমি 36 দিয়ে ভাগ করে 20 পেলাম। অর্থাৎ 1 ডিগ্রি ডিনোটস করলেও কতকে? বলবে 20-কে। কোশ্চেনে জানতে কি চেয়েছিল? বিজ্ঞান এবং ভূগোল
বিভাগে মোট ছাত্র সংখ্যা কত? দেখো বিজ্ঞানে আছে কত? বিজ্ঞানে আছে 90 এবং ভূগোলে আছে কত? এটা ভূগোলের সেক্টর 20। তাহলে টোটাল বলেছিল না মোট? মোট মানে আমরা কি জানি? যোগ করব। তাহলে সায়েন্স আর এই জিওগ্রাফি দুটোকে ভ্যালুকে আমরা যদি অ্যাড করি তাহলে মোট সায়েন্স এবং জিওগ্রাফিতে স্টুডেন্ট অফ নাম্বারটা পেয়ে যাব। তাহলে 90 আর 20কে যদি যোগ করি কত হবে? বলবে 110। এটা কিসে ছিল গো? ডিগ্রিতে। তাহলে 110 ডিগ্রির ভ্যালুটাই আমাদের কোশ্চেন মার্ক। এটাই হবে প্রশ্নটার উত্তর। বোঝা গেল? এখানে দেখো 36 ডিগ্রি যদি তোমার 720কে ডিনোট করেছিল, যেখান থেকে 1 ডিগ্রি পেয়েছি কত? 20। তাহলে আমার বের করতে হবে কত? 110 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রির ভ্যালুটা কত হবে এবার তুমিই বলো। 1কে 110 বানাবো কী করে? বলবে 110 দিয়ে গুণ করে। তাহলে 20কেও 110 দিয়ে গুণ করব আর ওটাই করব আমরা উত্তর। দেখো এই শূন্যগুলোকে কিছুক্ষণের জন্য সরিয়ে দাও। একটা শূন্য দুটো শূন্য তুমি সরিয়ে দাও। তাহলে কটা শূন্য সরালে? দুটো। জাস্ট দেখো 2কে 11 দিয়ে গুণ করো। 11 গুণ 2 করলে হয় কত? 22। কটা শূন্য সরিয়েছিলে? দুটো। বসিয়ে দাও। তাহলে 2200 কোন অপশান? অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এখানে দেখো সবগুলো কিন্তু 11 মাল্টিপল আছে, তাই কোনো অপশান এলিমিনেট করতে পারলাম না। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। কোশ্চেন নাম্বার 5 কি দেওয়া হয়েছে? 175 মিটার লম্বা দৈর্ঘ্যের একটা ট্রেন 225 মিটার একটা সেতুকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে যদি ট্রেনটার বেগ 60 কিমি প্রতি ঘন্টা হয়? কি বুঝলে? একটা ট্রেন আছে যার লেন্থ দেওয়া আছে, আর একটা ব্রিজ আছে যার লেন্থ দেওয়া আছে। এবার ওই ট্রেনটা যখন ওই ব্রিজটাকে অতিক্রম করবে, রাইট, তখন ট্রেনটা কত সেকেন্ড টাইম নেবে যদি ট্রেনটার স্পিড 60 কিমি পার আওয়ার হয়? এই অঙ্কটার আসল টুইস্ট কোথায় বলো তো? এই দেখো এখানে, এই যে সেকেন্ড। কারণ ট্রেনের যেটা স্পিড দেওয়া আছে সেটা দেওয়া আছে 60 কিমি পার আওয়ার। এটা বলতে কি বোঝায়? ট্রেনটা প্রত্যেক ঘন্টায় 60 কিলোমিটার পথ অতিক্রম করবে। তাহলে ট্রেনের যে স্পিড সেটা কিমি পার আওয়ারে আছে। এর আগের ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম যে কিমি পার আওয়ার থেকে আমরা যখন মিটার পার সেকেন্ডে যাব তখন আমাদেরকে 5/18 দিয়ে স্পিডটাকে গুণ করব। ঠিক এর উল্টোটা যদি হয়, মিটার পার সেকেন্ড থেকে আমরা যদি কিমি পার আওয়ারে আসি, সেক্ষেত্রে আমরা জাস্ট এর রিভার্স অর্থাৎ 18/5 দিয়ে স্পিডটাকে গুণ করব। এক্ষেত্রে দেখো আমাদের কিমি পার আওয়ারে আছে, তাহলে উত্তর আমাদের সব সেকেন্ডে আছে। তাহলে আমাদেরকে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে স্পিডটাকে ট্রান্সফার করতে হবে। এখানে যে স্পিডটা সেটা দেখো 60 কিমি পার আওয়ার। তাহলে স্পিডটাকে তুমি প্রথমে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো। তাহলে আমি কি করব? এই 60কে কত দিয়ে গুণ করব? মিটার পার সেকেন্ড মানে 5/18 দিয়ে গুণ করব। বোঝা গেল? তাহলে একে যদি আমি 5/18 দিয়ে গুণ করতাম, ভ্যালুটাকে একটু ছোট করো কাটাকাটি করে, দেখো 6 3 18, 6 10 60, কত হলো? 5 10 50 আর নিচে রইল 3। এটা কি? মিটার পার সেকেন্ড। বোঝা গেল? এবার দেখো একটা ট্রেন যখন কোনো একটা সিগন্যালকে পেরোবে, একটা ম্যানকে অতিক্রম করবে, কোনো একটা পয়েন্টকে অতিক্রম করবে, তখন কিন্তু ট্রেনটা তার নিজের লেন্থটাকেই ওভারটেক করবে। কিন্তু একটা ট্রেন যদি কোনো একটা ব্রিজ বা কোনো একটা প্ল্যাটফর্ম এগুলোকে অতিক্রম করে, তখন ট্রেন নিজের লেন্থ তো পেরোবেই, তার পাশাপাশি সেই ব্রিজ বা সেই প্ল্যাটফর্ম তার লেন্থও ওভারটেক করবে। অর্থাৎ আমরা কি বুঝলাম? যে একটা ট্রেন যদি শুধুমাত্র একটা সিগন্যাল বা একটা পোস্টকে অতিক্রম করে, তখন ট্রেনটা অনলি ফর তার নিজের লেন্থটা অতিক্রম করে। কিন্তু ওই ট্রেনটাই যখন কোনো একটা ব্রিজ বা একটা প্ল্যাটফর্মকে ওভারটেক করবে, তখন ট্রেনের লেন্থ এবং সেই প্ল্যাটফর্মের লেন্থ দুটো লেন্থ অ্যাড হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এখানে দেখো কোশ্চেনে আছে একটা সেতু, যার ইংলিশ হচ্ছে ব্রিজ। তাহলে একটা ট্রেন যখন ব্রিজ গিয়ে বেরোবে, তোমার প্রথম কি করতে হবে? দুটো ভ্যালুকেই অ্যাড করতে হবে। বোঝা গেল? কারণ এটা ধরো ট্রেন আর এটা ধরো কোনো একটা ব্রিজ। এবার ট্রেনটা যখন এই ব্রিজটাকে পেরোবে, তখন ট্রেন নিজের লেন্থও পেরোবে প্লাস এই ব্রিজের লেন্থটাও পেরোবে। বোঝা গেল? তাহলে আমরা যখনই এটা দেখব তখন প্রথম আমরা এই ট্রেনের লেন্থ আর এই ব্রিজের লেন্থ দুটোকে অ্যাড করব। তাহলে আমরা 175 আর 225 এই ভ্যালুটাকে অ্যাড করি। এই দুটো ভ্যালুকে অ্যাড করলে কত হয়? 200 আর 1 300, 75 আর 25 100, অর্থাৎ 400 মিটার। বোঝা গেল? টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো একটা ফরম্যাটের উপরেই দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এটা ছাড়া আর কোনো ফর্মুলা নেই টাইম অ্যান্ড ডিস্টেন্সের। এর উপরেই সব কনসেপ্ট আছে। যখন আমি টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্লাস দেবো, তোমরা এর অ্যাপ্লিকেশন দেখবে। এটা হচ্ছে ট্রেনের ম্যাথ। এখানে যে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম পেলাম, আমাদেরকে বের করতে হবে কি? স্পিড। দেখো স্পিডটা বের করতে গেলে কি করতে হবে?
ডিস্টেন্সকে টাইম দিয়ে ডিভাইড করতে হবে। বলো হ্যাঁ। আমাদের কাছে ডিস্টেন্স কত বেরোলো? ট্রেন আর ব্রিজ টোটাল লেন্থ যেটা হলো 400 মিটার। তাহলে এই ডিস্টেন্সে আমি কত লিখব? 400। আমার কাছে টাইম, আমার কাছে এটা টাইমটা জানতে চাওয়া হয়েছে, তাহলে এখানে স্পিডটা বসবে। বলো হ্যাঁ। তাহলে এখানে টাইমটা যে আমি বের করছি তার জন্য স্পিড দিয়ে ভাগ করব। আমি স্পিড বের করেছি কত? 50/3 মিটার পার সেকেন্ড। তাহলে 400 ডিভাইড বাই 50/3। বলো হ্যাঁ। জাস্ট এটাকে ক্যালকুলেশন করো, অ্যান্সার পেয়ে যাবে। তাহলে 400 ইন্টু এটা কি হবে? রিভার্স হবে 3/50, তাই তো? 0 0 কাটো, 5 8 40, 8 গুণ 3 কত হবে? 24 সেকেন্ড। বোঝা গেল? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। আমাদের এখানে টাইমটা বের করতে বলা হয়েছে, তাই আমরা টাইমের জন্য কি করলাম? ডিস্টেন্স বাই স্পিড হবে। ডিস্টেন্সটা কত? ট্রেনের লেন্থ আর সেই ব্রিজের লেন্থ টোটাল, যেটা 400 মিটার লিখলাম। আর আমাদের স্পিডটা কত ছিল? তো 60 কিমি পার আওয়ার, যাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম। দেন আমরা পেলাম কত? 50/3 মিটার পার সেকেন্ড। তাহলে স্পিডটা লিখলাম, জাস্ট এটা রিভার্স হলো, ক্যালকুলেট করো, দেন গেট ইউর অ্যান্সার। তাহলে 24 সেকেন্ড কোথায়? অপশান সি। বোঝা গেল? মুভ অন নেক্সট কোশ্চেন্স। কোশ্চেন নাম্বার 6-এ দেখো কি দেওয়া হয়েছে। দেখো, দুটো সংখ্যার অনুপাত 7:9। যদি উভয় সংখ্যার সাথে 4 যোগ করা হয় তাহলে নতুন অনুপাত হয় 9:11। সংখ্যা দুটোর যোগফল কত? কি বুঝলে? রেশিও অ্যান্ড প্রপোর্শনের ম্যাথ এটা। দুটো সংখ্যার নাম্বার দেওয়া আছে 7:9। ওরা বলছে উভয় সংখ্যার সাথে, এই উভয় সংখ্যা মানে কোন দুটো সংখ্যাকে ইন্ডিকেটস করছে? এই দেখো, এই 7 আর 9কেই। তাহলে এই 7 আর 9 এই দুটো সংখ্যাকে ওরা যদি বলছে এদের সাথে তুমি 4 যোগ করো, তাহলে নতুন যে রেশিওটা হবে সেটা নাকি 9:11। তাহলে সংখ্যা দুটো যোগফল কত? দেখো, যেটা আমাদের প্রাইমারি ডাটা আছে সেটা হচ্ছে 7:9। তাহলে আমি এটাকে লিখলাম 7:9। বলো হ্যাঁ। ওরা বলেছে উভয় সংখ্যার সাথে, মানে এই 7 আর 9-এর সাথে আমি যদি 4 যোগ করি তাহলে নাকি রেশিওটা হবে 9:11। আচ্ছা, 9:11 হবে এটা কখন? ওরা বলছে যদি এই রেশিওগুলোর সাথে আমি 4 যোগ করি। দেখো তো, এটা 7 ছিল, হয়ে গেছে 9। কত বেড়েছে? বলবে 2 বেড়েছে। বলো হ্যাঁ। এটা 9 ছিল, হয়ে গেছে 11। কত বেড়েছে? 2 বেড়েছে। তাহলে উভয় সংখ্যার সাথে তুমি কত অ্যাড করেছো? বলবে 2। কিন্তু কোশ্চেনে তো বলছে না, এটা 4 যোগ করেছে। তাহলে আমরা বলবো যেটা 2 অ্যাড করেছি সেটাই প্রশ্নে বলা হচ্ছে 4 যোগ করা হয়েছে। তাহলে আমরা কি করব? এই 2 আর 4 বোথ আর সেম। বোঝা গেল? তাহলে 2 ইন্ডিকেট করছে 4 ইউনিটকে, আমি বলবো 1 ইন্ডিকেট করবে কতকে? 2 থেকে 1-এ আসবো, কি করবে? ভাগ করবে না? তাহলে 2 দুগুণে 4। সুতরাং আমি বলতে পারবো যে 1 ইউনিট ইন্ডিকেটস করছে 2কে। বোঝা গেল? তাহলে নতুন অনুপাত হয়েছিল 9:11। দেন সংখ্যা দুটো যোগফল কত? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে সংখ্যা দুটো বলতে কোন দুটো সংখ্যা? দেখো, রেশিওতে প্রাইমারি যে নাম্বারটা থাকবে সেটাই হচ্ছে অরিজিনাল ডাটা, কারণ এর উপর আমরা চেঞ্জ করছি, দেন এই নাম্বারটা পাচ্ছি। কিন্তু এটা হচ্ছে মেন ডাটা, তাই আমরা যা কিছু ক্যালকুলেশন করব প্রথম ডাটাটার ওপরেই করব। তাহলে সংখ্যা দুটো যোগফল বলেছে, তুমি রেশিওতেই যোগ করো না। 9-এর সাথে যোগ করলে কত হয় বলো? বলবে 9-এর সাথে যোগ করলে 16 হয়। সুতরাং 1 ইউনিটের ভ্যালু যদি 2 হয়, 16 ইউনিটের ভ্যালু কত? এটাই ছিল তোমার প্রশ্ন। বোঝা গেল? তাহলে 1কে 16 কী করে বানাবে? বলবে 16 দিয়ে গুণ করে। তাহলে 2কেও তুমি কি করবে? 16 দিয়ে গুণ করো আর বলো 16 দুগুণে 32। এটা হবে এই প্রশ্নটার অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে রয়েছে। বোঝা গেল? এবার দেখো, এই যে কোশ্চেনটা দিয়েছিলাম তোমাদের, এটার এক্সাম অ্যাপ্রোচ কী হওয়া উচিত ছিল? এটা উইদাউট পেন হবে। এটা উইদাউট পেন হবে কি করে? দেখো, দুটো সংখ্যার রেশিও 7:9। এই যে 7:9 যে নাম্বারটা রয়েছে, এই দুটো নাম্বারের ওপরেই তো মেন ক্যালকুলেশন হচ্ছে। অর্থাৎ দুটো সংখ্যার যোগফল যে বলা হচ্ছে, এটা কোন দুটো সংখ্যার ওপর হবে? এই প্রথম ডাটাটার ওপর। তাহলে আমি যদি একটু লক্ষ্য করতাম যে প্রথম যে দুটো নাম্বার রয়েছে 9 আর 7, এদের যদি আমি যোগ করতাম তাহলে কত হতো? বলবে 9 আর সাথে যোগ করলে 16 হতো। তাহলে আমার যে উত্তরটা হতো সেটা একটা 16-র গুণিতক হতো। বোঝা গেল এই জায়গাটা? সংখ্যা দুটো যোগফল কত? এটাই ফাইনাল অ্যান্সার হবে। তো সংখ্যা দুটো কোন দুটো সংখ্যা? প্রথমের যে ডাটা সেটাই তো অরিজিনাল ডাটা। তাহলে 7 আর 9 এদের যোগ করে তুমি দেখো না রেশিওতে কত হচ্ছে। 9 আর সাথে যোগ করলাম, দেখছি 16 হচ্ছে।
আচ্ছা, তাহলে অপশানে 16র গুণিতক যেটা থাকবে সেটাই উত্তর। আচ্ছা, একবার অপশানগুলো তো দেখতে পারি আমি যে কোনটা 16র গুণিতক। দেখো অপশান এতে 32, আমি জানি 16 দুগুণে 32, তাহলে অপশান টেস্ট করার সময় আমি বলতে পারতাম যে এটা উত্তর হতে পারতো। দেখো 16 দিয়ে 148 কিন্তু ডিভিসেবল না, 16 দিয়ে 24ও ডিভিসেবল না, 16 দিয়ে 40ও ডিভিসেবল না, তাহলে তুমি তোমার উত্তর পেয়ে গেছো, 32 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? আজকের সেটের লাস্ট কোশ্চেন দেখো, একটা সিম্পলিফিকেশন রেখেছি সরল, 1/5 ডিভাইড বাই 5 ডিভিশন 5 ডিভিশন 5 মাল্টিপল 5 মাল্টিপল 3 ইকুয়াল টু কত? তাহলে এটা কিভাবে করব? দেখো এই যে ম্যাথটা আমরা করব, এই ম্যাথটা প্রথমে আমরা এই যে সেক্টরটা রয়েছে, এই যে ডিভিশন সেক্টর, এই ডিভিশন সেক্টরটা ইন্ডিকেটস করে মাল্টিপল হয়ে জাস্ট রিভার্স হয়ে যায়। অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে ধরো 2/3 ডিভাইড বাই ধরো বললাম 5/2, রাইট? এবার এই 2/3 আর 5/2 এটাকে আমি যখন ব্রেক করব, অর্থাৎ কি হবে, 2/3 যেমন ছিল থাকবে, এই ভাগ চিহ্নটা গুণ হবে আর এটা রিভার্স হবে, অর্থাৎ এই 2টা উপরে যায় এবং 5টা নিচে আসে। বোঝা গেল? তাহলে 4/15। জাস্ট সেম জিনিসটা আমরা এখানে করব। কিভাবে দেখো, প্রথমে যে ডাটাটা আছে 1/5 সেটা যেমন আছে রেখে দাও। বোঝা গেল? এই যে সেকশনটা রয়েছে এটাকে জাস্ট আমরা এই ফরম্যাটটাই আনবো। কিভাবে দেখো, এটা 5 যেমন আছে থাক, ডিভিশন আছে কি বললাম, মাল্টিপল করো, 5 আছে। আচ্ছা, কোনো কিছু 5 মানে ধরো এই যে 5 লেখাটা রয়েছে এর নিচে কিছু নেই মানে তোমরা ধরবে সেটা 1, 1/5 এটা আলাদা, 5/1 এটা কিন্তু আলাদা। তাহলে 5 যখন লেখা আছে তুমি তোমার সুবিধার্থে ধরতেই পারো যে এটা ইন্ডিকেটস করছে 5/1কে। আমি কি বললাম, গুণ হওয়ার সময় কি হবে, রিভার্স হবে, তাহলে 1টা উপরে যেত, 5টা নিচে আসতো। এবার থেকে যখন এই ডাটাগুলো দেখবে তখন তোমরা কি করবে, ডাইরেক্ট 1/5 করবে। বোঝা গেল? তাহলে 1/5 করো, এটা কি হবে, মাল্টিপ্লাই হবে, কি হবে, এটা 1/5 হবে। বোঝা গেল? তাহলে জাস্ট এই জায়গাটা তুমি আগে ক্যালকুলেশন করো। দেখো একটা 5 কেটে যেত, এখান থেকে কে রইতো, ওপরে 1/5 আর নিচে কত থাকতো, 1/5। বোঝা গেল? এটা তো যেমন মাল্টিপল আকারে আছে এর সাথে এবার আমি রাখলাম ইন্টু 5 ইন্টু 3, এখানেও লিখলাম ইন্টু 5 ইন্টু 3। এবার দেখো এই যে সেক্টরটা দেখতে পাচ্ছ, এই সেক্টরটা দেখো এই সেক্টরের মতনই, জাস্ট এখানে ডিভাইডটা এইভাবে আছে। তাহলে 1/5 আর এই যে 1/5 এদের মধ্যে আমি মাল্টিপল করব আর জাস্ট কি করব, ওপরে 5 আর তোমাদের সুবিধার জন্য সেটা নিচে 1। বোঝা গেল? কারণ যেহেতু এখানে 1/5 আছে তাই আমি 5/1 দিয়ে ডিনোটস করলাম। মাল্টিপল 5 মাল্টিপল 3 দাও। দেখো এই 5 কেটে গেল, একে একে কেটে গেল, তাহলে 5 গুণিত 3 15, ডাইরেক্ট উত্তর পেয়ে গেল। বোঝা গেল? তাহলে কি করলাম, 1/5 যেমন ছিল লিখলাম, জাস্ট এই ডিভিশনগুলোকে আমরা গুণ করলাম আর ভ্যালুটাকে রিভার্স করলাম, অর্থাৎ 5 গুণিত 1/5 গুণিত 1/5 করলাম। এখান থেকে 1/5 এই 5 কেটে গেল, নিচেও 1/5 আর এই 5 ইন্টু 3 যেটা ছিল রাখলাম। তাহলে এই জায়গাটা আমরা কি করলাম, জাস্ট ইন্টারচেঞ্জ করলাম 1/5 মাল্টিপল 5/1। দেখো এখান থেকে সব কেটে গেল, এই 5 ইন্টু 3 এটাই ফাইনালি রইল, যেটা 5 গুণ 3 15। কোথায়, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, তোমাদের পছন্দের মতামত কমেন্ট সেকশনে জানাও, আর যেসব বন্ধুরা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে করে আমার দেওয়া লেটেস্ট আপডেট তোমার ফোনে পৌঁছে যায়। ভালোভাবে পড়াশোনা করো, ভালো থেকো, টাটা।